রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প 91.9 ফ্রেন্ডস এফএম-এর শ্রোতা তন্ময় পলের লেখা অপেক্ষা স্টেশন। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে দেবরূপ এবং টিকিট কাউন্টারে বসা মেয়েটি। শুরু হচ্ছে অপেক্ষা স্টেশন। একটা হাওড়া রিটার্ন। 500 টাকার একটা নোট টিকিট কাউন্টারে বসে থাকা বছর 87 মেয়েটার দিকে বাড়িয়ে দেবরূপ হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। 30 টাকার টিকিটের জন্য 500 নোট দিয়েছে দেখে মেয়েটা সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে দিয়ে বলল, চেঞ্জ নেই। একটু দেখুন না প্লিজ, ট্রেনটা মিস হয়ে যাবে। হবে না বললাম তো, না থাকে খুচরো করে আনুন। পেছনের জনকে আসতে দিন। অগত্যা কাউন্টারের বাইরে এসে নোটখানা ভাঙাতে গিয়ে 9:30 লোকালটা হাতছাড়া হয়ে গেল দেবরূপের। পরের ট্রেন আবার 10:25। 50 মিনিট বাকি তখনও। অফিস গিয়ে পৌঁছতে 12টা বেজে যাবে। তার মানে ম্যানেজারও ওর 12টা বাজিয়ে ছাড়বে। এই চিন্তাটাই করতে করতে টিকিট কাউন্টারে বসে থাকা মেয়েটির ব্যবহারখানা মনে পড়তে ভীষণ রাগ হলো দেবরূপের। কি হতো টিকিট আর 470 টাকা মেয়েটা ফেরত যদি দিত? এত বড় প্ল্যাটফর্মে তো কম টিকিট বিক্রি হয় না সারাদিনে। আর খুচরো নেই বললেই হলো। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটিয়ে বার দুয়েক চা খেয়ে কাউন্টারে ভিড় নেই দেখে সে পুনরায় টিকিট নিতে গেল। সেই মেয়েটি তখন বসে আছে, আর তাই ইচ্ছে করে দেবরূপ আবার একটা 500 টাকার নোট মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা হাওড়া রিটার্ন। মেয়েটি এবার দেবরূপকে একটা হাওড়া রিটার্ন টিকিট ও 470 টাকা ফেরত দিতে দেবরূপ প্রশ্ন করল, চেঞ্জ ছিল তাও আপনি তখন দিলেন না কেন? মেয়েটা দেবরূপের দিকে ভালোভাবে লক্ষ্য করেনি ততক্ষণ। দেবরূপ প্রশ্নটা করতে সে ওর দিকে তাকিয়ে একটু ভালো করে দেখে চিনতে পেরে ওকে বলল, তখন ছিল না। ছিল না বললেই হলো? দেখুন, এত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না। না, দিতে হবে। আপনার জন্য আমার অফিসে পৌঁছতে লেট হয়ে গেল। আপনার আর কি চাপ? সরকারি চাকরি, প্রাইভেট জবের চাপ তো জানেন না। মেয়েটা সব শুনেও উত্তর না দিয়ে নিজেকে কম্পিউটারের স্ক্রিনে ব্যস্ত করল। দেবরূপ অগত্যা আর কিছু না বলে বাইরে এসে 2 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠার সিঁড়ি ধরল। পরদিন টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে দেবরূপ দেখল আগের দিনের মেয়েটি টিকিট দিচ্ছে। তার কাছে খুচরো থাকা সত্ত্বেও সে ইচ্ছে করেই 16টা 2 টাকার কয়েন পকেট থেকে বের করে মুঠোয় রাখল। একটা কয়েন বেশি। যখন সে লাইনে সবার সামনে এলো, আসা মাত্রই বলল, একটা হাওড়া রিটার্ন। বলে সে কয়েনগুলো মেয়েটির দিকে বাড়িয়ে দিল। অতগুলো কয়েন দেখে মেয়েটি একবার দেবরূপের দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো। তারপর ঝটপট গুনে টিকিট আর অতিরিক্ত 2 টাকার কয়েনটা নীরবেই ওকে ফিরিয়ে দিল। দেবরূপ মনে মনে খুব হাসলো, আর এও ভাবল যে মেয়েটাকে পরদিন আবার অন্য কিভাবে বিরক্ত করার চেষ্টা সে করবে। যথারীতি পরের দিন প্ল্যাটফর্মে এসে দেবরূপ লাইনে দাঁড়িয়ে ভাবল আজ 1 টাকা করে 30টা কয়েন দেবে সে, এবং সে সামনে এসেই দিল সেগুলো। মেয়েটা দেবরূপের দিকে বেশ রাগান্বিত দৃষ্টিতে একবার তাকিয়ে কয়েন গুনে টিকিটটা বাড়িয়ে দিল। কয়েনগুলো গুনতে যেটুকু সময় লাগে তার মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা বেশ বিরক্তই হলো, নানা কথা বলতে আরম্ভ করে দিল। দেবরূপ তা দেখে মনে মনে ফের আগের দিনের মতোই হাসল। তারপরের দিন দেবরূপ টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে ফন্দি আঁটছিল আজকে কিভাবে কায়দা করা যায় ওই মেয়েটাকে। তার সামনে একজন বৃদ্ধ টিকিটের জন্য কাউন্টারে টাকা দিয়েছে, কিন্তু 20 টাকা কম দেওয়ায় বৃদ্ধটিকে কাউন্টারে থাকা সেই মেয়েটি বলল, আরো 20 টাকা লাগবে। দিদি ভাই, আমার কাছে যে আর 1 টাকাও নেই, এই বুড়োটাকে তুমি সাহায্য করো। আমি কি করব বলুন তো? দেবরূপ বৃদ্ধর কথা শুনছিল। তখন সে পেছন থেকে মেয়েটিকে বলল, আপনি ওনাকে টিকিটটা দিয়ে দিন, আমি দিচ্ছি টাকাটা। বৃদ্ধটি টিকিট নিয়ে চলে যেতেই দেবরূপ নিজের টিকিটের দাম সহ 10 টাকার 5খানা জরাজীর্ণ ছেঁড়া ফাটা নোট বাড়িয়ে দিল। মেয়েটা দেবরূপের দিকে তাকিয়ে আর না বলে থাকতে পারল না। কি হচ্ছে রোজ রোজ এইসব? প্রশ্নটা সে তার চোখের ইশারায় করেছিল দেবরূপকে। দেবরূপও কেন আমি কি করলাম চোখ করে তাকালো। মেয়েটা ফের তার চোখের ইশারা এবং খানিক ঠোঁটের মৃদু মৃদু অস্ফুট স্বরে বলল, প্লিজ, আমি সবে নতুন, এমনভাবে আমায় অপ্রস্তুতে ফেলবেন না। তখন দেবরূপের মনে হঠাৎ কি একটা হলো যেন। না, দেবরূপ সেই ছেঁড়া নোটগুলোর বদলে একটা চকচকে 50 টাকার নোট দিল। দেবরূপের এহেন ব্যবহারে নাকি বৃদ্ধটিকে সাহায্য করার জন্য সেটা স্পষ্ট নয়,
মেয়েটিরও মনে মনে দেবরূপের প্রতি একটা ভালো ধারণা তৈরি হলো। দেবরূপের অনুশোচনা হয়েছিল সেদিন মেয়েটার কথা ভেবে। সে না জেনে শুনে মেয়েটাকে বেশ কয়েকবার অপ্রস্তুতে ফেলেছে সবার সামনে। তাই পরদিন দেবরূপ একটা 50 টাকার নোটে ছোট্ট করে সরি লিখে সেই নোটটাই টিকিট কাউন্টারে দেবে বলে স্থির করে কাউন্টারে এলো। কিন্তু এসে দেখে সেই মেয়েটার পরিবর্তে অন্য একজন যুবক কাউন্টারে বসেছে। দেবরূপ সেই সরি লেখা নোটটা তাই কাউন্টারে দিল না। ভাবলো মেয়েটার হয়তো শিফট চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একদিন যায়, দুদিনও চলে যায়, সেই মেয়েটা আর ওই কাউন্টারে বসে না। এদিকে দেবরূপ যত না দেখতে পাচ্ছে মেয়েটাকে, ততই ও যেন ভেতরে ভেতরে মেয়েটাকে একটা বার দেখার জন্য ছটফট করছে। হঠাৎ এ কি হলো ওর? এমন তো আগে কখনো কারোর জন্য হয়নি। নিজের অজান্তেই দেবরূপ যে কবে থেকে একটু একটু করে মেয়েটাকে চোখ ভরে দেখবার অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়েছে তা সে বুঝতেও পারেনি। যে অভ্যেসের আর এক নামই হয়তো ভালো লাগা। দিনটা ছিল সোমবার। আগের দিন মানে রবিবারটা তার কাজের ছুটি থাকার সত্ত্বেও ও বাড়ি ছেড়ে আর কোথাও বেরোয়নি। দিনের প্রতিটা মুহূর্ত ও মেয়েটার কথা চিন্তা করেছে যে তাদের কি আর কোনোদিনও দেখা হবে না। রবিবার পুরোটা মেয়েটার কথা ভাবতে ভাবতে সোমবার ও যেই টিকিট কাউন্টার থেকে টিকিট নেয় সেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে পাশের কাউন্টারগুলোয় চোখ দুটো বাড়িয়ে দেখবার চেষ্টা করতে করতেই একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই কখন যে সে সবার সামনে চলে এসছে খেয়ালই করেনি। হঠাৎই ওর পেছনের জন ওকে তাড়াতাড়ি করতে বলায় ও বুক পকেট থেকে অন্য মানুষকে একটা 100 টাকার নোট সামনে বাড়িয়ে দিয়ে একটা হাওড়া রিটার্ন বলে দিয়ে সেই পাশের কাউন্টারগুলোর দিকেই তাকিয়ে থাকায় আচমকা কানে ভেসে আসে একটি মেয়েলি কণ্ঠ, এই যে আপনার টিকিটটা। কথাটা কানে আসা মাত্রই টিকিটের দিকে ও ফিরে দেখে গোলাপি নীল পলিশ লাগানো চেনা 5 আঙ্গুল। তারই জন্য টিকিট আর কয়েকটা নোট চেপে যেন অপেক্ষা করে রয়েছে। লাইনের পেছন থেকে ততক্ষণে চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। 7 দিনের দীর্ঘ প্রতীক্ষার পর সেই মেয়েটাকে হঠাৎ দেখে একগাল হাসি মুখে দেবরূপ লাইন থেকে বেরিয়ে গেল। দু একবার অন্যের পায়ে অজান্তে হোঁচট খেয়ে কাউন্টারের পাশে একজন ভদ্রলোককে তো প্রায় ধাক্কাই মেরে দিল সে। ভদ্রলোকটি অনেক ভালো মন্দ কথা বললেন, যার কোনোটাই দেবরূপের কান অবধি পৌঁছল না। যেটা বিঁধল সেটা হলো কাউন্টারে লোহার তারের ওপাশে বসে থাকা পরিচিত মেয়েটার নিষ্পলক একভাবে তাকিয়ে থাকা। পরের দিন কাউন্টারে দেবরূপ মেয়েটাকে ওর সরি লেখা নোটটা দিল, সাথে আরো কয়েকটা প্রশ্ন। মেয়েটার ওই লেখাগুলোর ওপর চোখ পড়ল। এক কোণে লেখা সরি, অন্য কোণে এতদিন কোথায় ছিলেন? সেদিন আর বলতে হলো না যে হাওড়া রিটার্ন। মেয়েটা নিজে থেকেই একটা হাওড়া রিটার্ন আর 20 টাকা ফেরত দিয়ে তার চোখের পৃথিবীতে হাসি ফোটালো। দেবরূপ বুঝল ক্ষমা মঞ্জুর হয়ে গিয়েছে, আর ঠোঁটের অস্ফুট স্বরে ভেসে এলো, বাড়ি গিয়েছিলাম। দেবরূপ সেদিন বাড়ি ফিরে বেশ কয়েকটা হাওড়া রিটার্নের টিকিটকে বেছে আলাদা করে রাখল, যে টিকিটগুলো সেই মেয়েটার হাত থেকে পেয়েছিল। ওর বিশ্বাস ওই টিকিটগুলোতেই মেয়েটার স্পর্শ লেগে রয়েছে। পরদিন কাউন্টারে লম্বা লাইন। দূর থেকে দেবরূপ দেখল মেয়েটা শাড়ি পরে এসেছে। ও এই প্রথম ওই মেয়েটাকে শাড়িতে দেখছে। ওর মনে হলো এতদিনে কুড়ি যেন ফুল হয়ে ফুটেছে, তাই তার অঙ্গের সমস্ত শোভা যেন ছড়িয়ে পড়েছে। ওর অন্তরাত্মা পর্যন্ত সেই মুহূর্তে চাইছে ছুট্টে সামনে চলে যেতে, কিন্তু কেউ কি যেতে দিতে চায় এগিয়ে? ঠিক সেই সময় পাশের কাউন্টারটা খুলে গেল। অর্ধেক লোক ওদিকে চলে গেল। দেবরূপেরও যাওয়ার ছিল, কিন্তু সে গেল না, দাঁড়িয়ে রইল একবার দেবী দর্শনের জন্য। 9:30 লোকালটা চলে গেল। কাউন্টারের চারদিক প্রায় জনশূন্য হয়ে পড়ল। দেবরূপ ওর পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে মেয়েটির দিকে বাড়িয়ে দিতেই মেয়েটা দেখল তাতে লেখা রয়েছে, পরিচয় করা কি যায় না? মেয়েটি নোটটি পেয়েই দেবরূপের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পরিচয় কি সত্যি সত্যি হয়নি? চোখের আলাপ হয়েছে ঠিকই। ব্যাস, আর কি? এবার একখানা মান্থলি করিয়ে নিন, তবে অনেকটা সুবিধে হবে। তাহলে তো আর কাউন্টারে আসা হবে না। সেটাই ভালো, নয়তো আমিও বড় ডিস্টার্বড হয়ে যাচ্ছি। শুনুন, গ্রাহক আসছে, যত কম দেখা হবে তত দেখা করার ইচ্ছেটাও বাড়বে। বুঝলেন মশাই? যান এবার, কাজে মন দিন আর আমাকেও দিতে দিন। আর 2 কপি পাসপোর্ট ছবি দিয়ে যান।
পরদিন কাউন্টারে দেবরূপের দেওয়া 50 টাকার নোটটা মেয়েটা তুলে নিয়ে তাকে একটা মান্থলি হাওড়া রিটার্ন ধরিয়ে দিল। দেবরূপ সেটা হাতে নিয়ে দেখা মাত্রই চোখের ইশারায় প্রশ্ন করল, বাকি টাকাটা? আমার থেকে পে করে দিচ্ছি, তোমার না হয় একটা হিসেব বাকি পড়ে থাকা আমার কাছে। দেবরূপ বুঝল সব হিসেব হয়তো মিলিয়ে ফেলতে নেই। কিছু হিসেব ধার বাকি আবহমান কাল ধরে চলতেই থাকে। হয়তো সেটা চলছে বলেই পৃথিবীতে সম্পর্ক আছে, সম্পর্কের মাঝে টান আছে, ভালোবাসা আছে। শুনছিলেন 91.9 ফ্রেন্ডস এফএম এর শ্রোতা তন্ময় পলের লেখা গল্প অপেক্ষা স্টেশন। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ দেবরূপের ভূমিকায় সংগ্রাম, টিকিট কাউন্টারে বসা মেয়েটি নীলাঞ্জনা, কথক অরিত্র, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন অপেক্ষা স্টেশন। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।